রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটছে। এই যেমন আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে অনেক রাজনৈতিক কথা বললেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গেও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন এবং সংসদ অধিবেশনেও বেগম জিয়াকে নিয়ে তার দলের সংসদ সদস্যরাও নানা রকম কথা বলছে। এখন তাহলে রাজনীতিতে শীর্ষ নেতাদের নিয়ে কথা এবং রাজনৈতিক পরিস্থিতি তাহলে এখন কি দাঁড়াচ্ছে বাংলাদেশে, এই বিষয়গুলো জানার জন্য আজ আমরা সিনিয়র রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে এই সন্ধ্যায়। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি এবং আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব ডক্টর নুহুল আলম লেনিন, রয়েছেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক জনাব শেখ শহীদুল ইসলাম এবং রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনাকে দিয়েই। আপনাদের দলের দিক থেকেও বেগম জিয়াকে নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রধানমন্ত্রীও বেগম জিয়াকে নিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করলেন। সবকিছু মিলে কি মনে হচ্ছে আপনার রাজনৈতিক পরিস্থিতি এখন? দেখুন, এখানে বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে খুবই সংকটাপন্ন অবস্থা, খুবই মারাত্মকভাবে তিনি অসুস্থ এবং এই অসুস্থতা একটা পর্যায়ে অনেক আগের থেকেই, যখন উনি পিজি হাসপাতালের পিজন ছেলে ছিলেন এই মকদ্দমার রায়ের পরে, প্রথমত জেলখানায়, পরে তাকে পিজি হাসপাতালে আনা হলো তার শারীরিক অবস্থা বিবেচনা করে। তখন একটা মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে নিয়মিত চিকিৎসা দেখার জন্য করলেন এবং তখন তারা একটা ওপিনিয়ন দিলেন বারবার। সেটা হলো, বোর্ড বললো যে বেগম খালেদা জিয়ার নানামুখী যে অসুস্থতা, নানা ধরনের, তাতে ওনার অ্যাডভান্স, she records advanced treatment which is not available here in Bangladesh, অর্থাৎ তার জন্য যে প্রয়োজন হবে তাকে বাইরে পাঠানো। এটাই ওরা সুনির্দিষ্টভাবে এবার না বললেও তার অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার, যেটা এখানে পিজি হাসপাতালে নাই এবং আশেপাশে কোনো হাসপাতালে নেই। তখন আমাদের তরফ থেকে দাবি উঠেছে, বিশেষ করে সবাই নিয়ে, ওনার উদ্বিগ্ন পরিজনেরা, তারাও এই নিয়ে খুব ছোটাছুটি আরম্ভ করলেন যে তাহলে তাকে বিদেশে পাঠানো। তারপর একটা ক্রিটিক্যাল অবস্থায় সরকার সিআরপিসির, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 401 ধারার বিধান মতো গভর্নমেন্টকে যে ক্ষমতা দিয়ে আছে, সেই ক্ষমতা বলে তার সাজা সাসপেন্ড করে তাকে সাজা সাসপেনশন, সাজা যখন কারোর সাজা হয়, এই সেন্টেন্সটা আমি একটু পড়ে শোনাই, তাহলে পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সেকশন 401, when any person has been sentenced to punishment for an offence, the government may at any time without conditions, without any condition or upon any condition which the person sentenced accept, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has, government has been, he has sentenced, যাকে ওই ব্যক্তিকে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে যে সেন্টেন্সটা দেওয়া হলো, এই সেন্টেন্সটা গভর্নমেন্ট কোনো কন্ডিশন ছাড়া, অর উইথ কন্ডিশন ছাড়া অথবা কন্ডিশন দিয়ে, যেটা উনি অ্যাকসেপ্ট করেন, অর্থাৎ যার সেন্টেন্স হলো সে যেটা অ্যাকসেপ্ট করবে, যদি উনি কন্ডিশন অ্যাকসেপ্ট করে ঠিক আছে, আর কন্ডিশন ছাড়াও এখানে তাকে করতে পারে, রিমিট করতে পারে, অথবা পার্সিয়াল রিমিট করতে পারে, অথবা সাজা সাসপেন্ড করতে। কিন্তু সংবাদ সম্মেলনে তো জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি মানবিক বিবেচনায় বেগম জিয়াকে তার এক্সিকিউটিভ অথরিটিতে বাসায় থাকতে দিয়েছেন। হ্যাঁ, সেটাই আমি বলছি। এই যে এই বিবেচনাটা তো একটা আইনগত ভিত্তি থাকতে হবে। সেই আইনগত ভিত্তিটা হলো সেকশন 401 অফ দ্য
ক্রিমিনাল প্রসিজিয়ার কোড। তো এখন গভর্নমেন্টের বিবেচনায় তাকে মানবিক বিবেচনায়, মানবিক কথাটা আসতো কিভাবে? তার মানে যে তার অবস্থা নিশ্চয়ই খুব খারাপ অবস্থায় ছিল এবং আছে, সেই কারণে গভর্নমেন্ট তখন মানে মানবিকভাবে মনে করছে যে না, ওনাকে এখন মানে সাজা সাসপেন্ড করে তাকে বাসায় বাসায় দিয়েছে। বাসায় মানে উনি কিন্তু বাসায় হাওয়া বদল করতে যাননি, বাসায় গিয়েছেন তিনি মানে উন্নত ট্রিটমেন্টের জন্য। তার মানে যে হাসপাতালের যখন তার ট্রিটমেন্টটা মানে রিস্ক হয়ে উঠছে, মানে বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য মেডিকেল বোর্ড অফ দ্য পিজি হাসপাতাল না, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, সে তখন তারা ওনাকে বাসায় দিলেন। এখন বাসায় যাওয়ার পরে এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে, এখানে কিন্তু কোনো দরখাস্ত করার কোনো প্রয়োজন নেই। ওই যে আইনমন্ত্রী বলছেন যে ওনাদের দরখাস্ত গভর্নমেন্ট বিবেচনা, এখানে দরখাস্ত ব্যাপার নেই। দরখাস্ত হচ্ছে আছে 401 এর সাবসেকশন 2 তে, যদি কেউ কোনো মানে আবেদন করে, মানে তার পক্ষে তার আত্মীয় স্বজন অথবা এক্ষেত্রে পার্টির লোক করতে পারে, এই আবেদনটা যে কোর্ট তাকে সাজা দিয়েছে, সে প্রিজাইডিং জাজ অফ দ্যাট কোর্ট, তার সেখানে তার একটা ওপিনিয়ন লাগবে। সেটা অন্য ইস্যু। এটা 401 এর মানে গভর্নমেন্ট নিজেই পারে। তো মানবিকভাবে বিবেচনা করেছেন যে তাকে দেওয়া দরকার, এবং এই বিবেচনাটা কোনো দয়ার ব্যাপার না, কিন্তু উনি যে বলছে আমি দয়া করছি এটা ঠিক নয়, মানবিকভাবে উনি বিবেচনা করেছেন। এমনি তো বিবেচনা করেনি, কত লোকে তো বিয়েতে আছে, মানে জেলখানা আছে, সবাইকে তো মানবিক বিবেচনা হচ্ছে না। একটা হলো যে তার সোশ্যাল স্ট্যাটাস, তার মানে মানে পূর্বাপর তার যে অবস্থান, তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি একটা বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপারসন, এবং তার বয়স হচ্ছে তিনি বৃদ্ধ, মানে অ্যাবাভ 75 হচ্ছে ওনার বয়স, তিনি নানান ধরনের অসুখে উনি জর্জরিত, সেই তার ক্রিটিক্যাল একটা কন্ডিশন, এটা সবারই হতে পারে, আমাদের হতে পারে, আপনার হতে পারে। এই অবস্থায় গভর্নমেন্ট তাকে দিয়েছেন। এখন 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 যে অবস্থা, তা নিয়ে নানান রকম কথা চালাচালি করে। এই কথাগুলো রাজনৈতিক, এই কথাগুলো রাজনৈতিক। আচ্ছা, আমি জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনার কাছে আমি বিস্তারিত শুনতে আরো একবার আসবো। এর মধ্যে আপনি যে কথাগুলো বলছেন তা নিয়ে আমি একটু জনাব শেখ শহীদুল ইসলামের কাছে যেতে চাই। যে সরকার বলছে বিবেচনা মানবিক, কিন্তু জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলছেন যে এই মানবিক বিবেচনারও একটা আইনগত ভিত্তি আছে। জনাব শেখ শহীদুল ইসলাম, কি বলবেন আপনি? দেখুন, কারো অসুস্থতা নিয়ে রাজনীতি এটা কেউই করে না, করা উচিত নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার ক্ষেত্রে এই যে মানবিকের দিকটা তারা বলেন, সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপি একটা রাজনৈতিক বিষয়ও এর মধ্যে টেনে নিয়ে আসে। বেগম জিয়াকে যে দরখাস্তের ভিত্তিতে এই মানবিক বিবেচনা দেয়া হয়েছে, সেই দরখাস্তে কিন্তু বিএনপির কোনো দরখাস্ত নয়, সেটা তার পরিবারের দরখাস্ত। বিএনপি তাদের কর্তব্য মোটামুটি ভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমেই সমাধা করার চেষ্টা করেছে, এবং বেগম জিয়ার মুক্তি দাবি করে তারা কোনো তেমন আন্দোলনও গড়ে তোলে নাই বা গড়ে তুলতে সমর্থ হয় নাই, যেটাই হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী সেক্ষেত্রে তিনি দেখেছেন যে এই বিষয়টা বিবেচনার দাবি রাখে, এবং সেই দাবির ভিত্তিতেই ওনাকে কিন্তু বিনা শর্তে দেওয়া হয় না, শর্তাধীনে 2টো শর্ত দিয়ে ওনাকে এই সাজা স্থগিত করা হয়েছে। সেই শর্ত 2টি হলো যে উনি বাসায় বসে চিকিৎসা নেবেন এবং উনি বিদেশে যাবেন না। তো এখন এই যে শর্ত 2টো মেনে ওনারা এই স্থগিতাদেশটা গ্রহণ করলেন, আমি দেখতে পেলাম যে সরকার সেক্ষেত্রেও কিছুটা উদার মনোভাব গ্রহণ করেছেন, এবং তাকে যখন অসুস্থ হলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সরকার তাতে বাধা দেন নাই, এবং হসপিটালে সর্বশেষ যে অবস্থা
ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির যিনি আরেকজন নেতা বা চিকিৎসক ওনার জাহিদ, ডক্টর জাহিদ, তিনি যে বলেছেন যে ওনার অবস্থা তেমন গুরুতর নয়, এই কথা কিন্তু বলেছে। ওনাকে যখন ওই যে বায়োপসি করার জন্য ছোট একটা অপারেশন করা হলো, তখন তারা বললেন যে উনি সম্পূর্ণ সুস্থ আছেন। এগুলো কিন্তু বিএনপির নেতাদের মুখের বক্তব্য। এখন হঠাৎ আবার তিনি ভর্তি হলেন হসপিটালে। ওখানকার হসপিটালের ডাক্তারদের কিন্তু আমরা কোনো বক্তব্য পাইনি, বিএনপি নেতাদের বক্তব্য পাচ্ছি যে তিনি খুব অসুস্থ এবং তার বিদেশে যাওয়া প্রয়োজন। এবার কেয়ারের ডাক্তার এবং তাদের যে মুখপাত্র, তারা কিন্তু এসব ব্যাপারে কোনো কথা বলেন নাই। সরকারের বিবেচনায় সরকারের কাছে নিশ্চয়ই এ সম্পর্কিত তথ্য কিছু থাকবে, যে তথ্যগুলো দিয়ে, যে তথ্যগুলোর ভিত্তিতে তারা ব্যবস্থা নেবেন। আমরা জানি না যে সেই প্রকৃত তথ্যটা কি। এবার কেয়ার ডাক্তারদের, হসপিটালের ডাক্তারদেরও কোনো বক্তব্য নেই এবং ওনার ব্যক্তিগত চিকিৎসকেরও কোনো বক্তব্য নেই। বক্তব্য আছে ওনার পার্টির এবং ওনার পরিবারের। ওনার ভাই শামীম ইস্কেন্দার, তিনি একটা দরখাস্ত করেছেন সরকারের কাছে। এখন বিষয়টা হলো যে এটা সরকারের বিবেচনা অধীন একটা বিষয় এবং আইনের কতগুলো জটিল বিষয়ের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখব যে ডেফিনেটলি সরকার ওনার রাজনৈতিক গুরুত্ব এবং ওনার বয়স ইত্যাদি বিবেচনা করে ওনাকে একটা রিলিফ দিয়েছে। এখন ফার্দার রিলিফ গভর্নমেন্ট দিবেন কিনা সেই তথ্য আমাদের হাতে নেই, অতএব তার উপরে মন্তব্য করা আমাদের জন্য মুশকিল। তবে আইনমন্ত্রী সংসদে যে কথাটা বলেছেন যে এই দরখাস্তটা আগেই নিষ্পত্তি করা হয়েছে, অতএব পুনরায় এই দরখাস্ত নিয়ে বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা যদি সেটাকে সরকারের বক্তব্য ধরি, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওনার বিদেশ গমনে সরকারের অনুমতি দেওয়ার তেমন কোনো ইচ্ছে নেই। আমরা মনে করি যে ওনার প্রথমে সুচিকিৎসা দরকার, এটা যেমন ঠিক, তেমনি বিষয়টাকে রাজনৈতিক ভাবে বিএনপি ব্যবহারের যে চেষ্টা করে সেটা তেমনি বেঠিক। এবং এই সম্পূর্ণ বিষয়টি ওনার পরিবার হ্যান্ডেল করছেন, ওনার পরিবার এটা করছেন, বিএনপি মাঝে মাঝে শুধু বক্তব্য দিচ্ছেন। অতএব রাজনৈতিককরণ করার এই যে বিএনপির প্রচেষ্টা, এটা কিন্তু সরকারের বিবেচনাকে আমার মনে হয় আরো ব্যাহত করবে। অতএব আমার কাছে যেটা মনে হয় সেটা যে দলীয়করণ না করে বিষয়টি তার পরিবারের উপরেই ছেড়ে দেওয়া উচিত এবং তার পরিবার, চিকিৎসক এবং সরকার, এদের মধ্যেই বিষয়টি নিবন্ধিত রাখা প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর। আমি শহীদ ভাইয়ের কথা কিছু জবাব আমাকে দিতে হবে। আমি এই পর্যন্ত যাব না লেনিন ভাইয়ের বক্তব্যের পরে। জি অবশ্যই, আমি অবশ্যই আপনার কাছে আসবো এবং আপনার কাছে আরো বিস্তারিত শোনার আছে। জনাব ডক্টর নুহুল আলম লেনিন, তাহলে বিএনপি এখন আরো সিদ্ধান্ত চাচ্ছে এবং সরকারের দিক থেকেও এ নিয়ে সরকারেরও বক্তব্য বলছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, তাহলে আওয়ামী লীগের আসলে এখন কি বিবেচনা? আপনাদের কারো বাসায় টিভি চলছে নিশ্চয়ই, একটু যদি বন্ধ করতেন। একটা মিনিট, আমার বাসায় বলতে চাচ্ছে এই জি বলুন। দরজা বন্ধ করে নি। হ্যাঁ, আমার মনে হয় যে সরকারের যা বিবেচনা সেটা অলরেডি সেই বিবেচনা করা হয়েছে এবং অ্যাকর্ডিংলি সেই বিবেচনার ভিত্তিতেই ওনার বাসায় থাকা বা প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেওয়া সেগুলো চলছে। এখন আপনি মূলত এই
এইসব টেকনিক্যাল ব্যাপারের চাইতে বড় ব্যাপার হচ্ছে যে বিএনপি কি করবে। বিএনপির তো কোনো ইস্যু নাই। বিএনপি গত কয়েক বছর যাবত ওই খালেদা জিয়ার মামলা নিয়ে কিছুদিন বলছে, এখন এই মুক্তি এবং বিদেশে যাওয়া নিয়ে তাদের একটাই ইস্যু, সেটা হচ্ছে খালেদা জিয়া। দেশ কোথায় গেল, কি হইলো, দেশের জন্য ভবিষ্যতে তারা কি করবেন, নির্বাচন আসন্ন, সেটার জন্য তাদের প্রস্তুতি কি, এইগুলো নিয়ে তাদের খুব একটা সরগরম করতে দেখি না। মানুষের কোনো নতুন প্রত্যাশা তাদের কাছ থেকে শুনতেও পায় না, জানতেও পারে না প্র্যাকটিক্যালি। কিন্তু বিএনপি তো একটি একটি অবস্থান, বিএনপির নেতারা বলছেন যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, এমনকি নির্বাচন প্রসঙ্গে তারা এই সরকারের সঙ্গে আলোচনাও করতে চান না। এটা সর্ববিদিপূর্ণ কথা। ওনাদের নেতাদের দেখেন, হ্যাঁ আমরা তো সংবাদপত্র পড়ি, তাদের সাথে দেখা হোক বা না হোক, তারা তো এগুলোও বলে, আবার আলোচনাও চায়, তারা নির্বাচনের নিরপেক্ষতা চায়। এগুলো নিয়ে তারা ডায়লগ করছে, নিজেদের মধ্যে করছে। হ্যাঁ, নিজেরা কি করবে সেইটা কি কর্তব্য বিমূঢ়। এখনো তারা জোটগত ভাবে কতটা করবে, দলগত ভাবে কতটা করবে, এই সকল বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে, কোন স্থির সিদ্ধান্তে তারা পৌঁছাননি। এখন এই সময়টাতে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে বিএনপির নামটা যাতে উচ্চারিত হয়, সেই জন্য তারা এই খালেদা জিয়া ইস্যু এবং এইরকম যেগুলো জাতীয়ভাবে আর এখন সেরকম গুরুত্ব বহন করে না, সেই সকল ইস্যু নিয়ে মাঝে মাঝে বিবৃতি দেওয়া, মাঝে মাঝে মানববন্ধন করা, এর মধ্যে সীমাবদ্ধ আছেন। কাজেই আমি মনে করি যে বিএনপির হাতে কোনো ইস্যু না থাকায়, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে তাদের কোনো ইস্যু না থাকায় তারা ওই এক ইস্যু নিয়েই বারবার মাঠে নামেন না, ঘরে বসে থেকে হাল দেন এবং তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে তারা বিপরীত আছেন। আমি মানবিক বিবেচনার কথাটা আমারও বলবো, ইয়াস, এখন প্রায় ৭৬ বছর বয়স হয়েছে বেগম খালেদা জিয়ার, তার চিকিৎসা হওয়া উচিত, চিকিৎসা হচ্ছে, তার বাসায় থাকলে তিনি কমফোর্ট ফিল করবেন, সেটাও হচ্ছে। এখন আর কি চাই? হ্যাঁ, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত আসামি এবং তিনি মরণাপন্ন হয়ে গেছেন, বা যেরকম শহীদ ভাই কিছুটা বললেন যে আপনার চিকিৎসকরাও বলছেন না যে তিনি গুরুতর অবস্থায় আছেন, তাদের দলীয় চিকিৎসক জাহিদ সাহেব তারাও বলছেন না, বলছে কে? বিএনপি কেন বলছে? একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে। আমি এটা নিয়ে একটু এই যে মানে নায়িকাস তো খৈবাজ এই অবস্থায় পরে বিএনপি প্রকৃতপক্ষে দিশেহারা, তারা কি করবে, কিভাবে যাবে না, এই নিয়ে তারা নিজেরাই জনগণকে মানে কোনো সুস্পষ্ট অবস্থান তারা তুলে ধরতে পারে নাই। ওই যে নিজেদের অস্তিত্ব কষ্ট করার জন্য মাঝে মাঝে এই জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি কি যেন বলতে চাইছিলেন? আপনার কথাগুলো শুনে বিরতিতে যাব। আমি মানে শহীদ ভাই এবং লেনিন ভাই দুইজনের বক্তব্য শুনলাম, একই বক্তব্য, দুইজনের পাশাপাশি বক্তব্য। তবে শহীদ ভাইয়ের বক্তব্য মানে সরকারের পক্ষে একজন মানে রাষ্ট্রের শ্রেষ্ঠ অথবা জ্যেষ্ঠতম আইনজীবীর মতো। মানে শহীদ ভাই তো মানে আইনজীবী হলে অনেক ভালো করতেন, সেটা তার যুক্তিময় দেখে। আসলে বিষয়টা হলো এই, আমি যেটা বলতে চাই যে এই ঘটনা নিয়ে রাজনীতি বিএনপি করছে না, রাজনীতি করছে বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ। কারণটা হচ্ছে এই যে সরকার যেটা মানে ইয়ে দিলেন, সিআরপিসি 401-এর ক্ষমতা বলে তাকে যে সাজা সাসপেন্ড করে তাকে বাসায় দিলেন, এই ক্ষমতাটা
আইন তাদেরকে দিয়েছে, এটা আইন আইন দিয়েছে। এটা আমি ক্ষমতা থাকলে আমি সেটা করতাম, শহীদ ভাই থাকলে তা করতাম। এখন এই যে বিবেচনাটা, এই বিবেচনাটা হলো তার মানে মানবিক, মানে এরকম মানবিক না যে আমি আমি দয়া করে করলাম, এটা তা না। রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো শুধু আওয়ামী লীগের না, রাষ্ট্র আমার, রাষ্ট্র আপনার, সবারই। অতএব সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি সরকার থাকে, রাষ্ট্রের যারা সরকার পরিচালনা করে, সরকারের কিছু দায়বদ্ধতা থাকে। সরকার কিন্তু সবার জন্যই সেই মানে দায়িত্ব পালন করে। তো যা হোক, এটা এটা রাজনীতি করছে কিভাবে, যেমন ধরেন আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের মন্ত্রীরা, যেমন আপনার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, তারপরে আইনমন্ত্রী বললেন সংসদে, এটাকে আইনমন্ত্রীর সাবজেক্ট নাকি? জি, এটা জনাব বিষয়টা হলো অ্যাডভোকেট নিতাই চৌধুরী, এটা- কিছু মনে করবেন না, আপনার ফোন বোধহয় বাজছে, যদি একটু মিউট করে বলতেন। আচ্ছা ফোনের শব্দ আচ্ছা, একটা মিনিট। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন আইনমন্ত্রী মানে কি? জি, শহীদ ভাই সরকারের মন্ত্রী ছিলেন, আমি ছিলাম, লেনিন ভাই মানে মানে বাম রাজনীতি থেকে আসা রাজনীতিবিদ। এখন উনি সবে জানেন, এখানে বিষয়টা হচ্ছে এই যে সরকার হচ্ছে যে, যেমন আমরা সুপ্রিম কোর্টে যখন রিট করি, দ্য গভর্নমেন্ট রিপ্রেজেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ মানে ফাইন্যান্স, তার মানে এটা অর্থ মন্ত্রণালয়, সেখানে কিন্তু ফাইন্যান্স রিপ্রেজেন্ট করবে। গভর্নমেন্ট রিপ্রেজেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ল্যান্ড, মানে সে ল্যান্ড মিনিস্ট্রি রিপ্রেজেন্ট করবে। এখানে এই বিষয়টা গভর্নমেন্ট রিপ্রেজেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম, এখানে হোমের কাছে, হোম এইটে মানে নেবে, কারণ কারা কর্তৃপক্ষ হচ্ছে হোম মিনিস্ট্রির অধীন, হোম মিনিস্ট্রির অধীন। এটা আইনমন্ত্রীর কাছে ওপিনিয়ন চাইতে পারে। অতএব যখন যেটা যাবে, তখন এটা প্রাইম মিনিস্টারের কাছে যাবে, এবং গভর্নমেন্ট মে, এখানে কিন্তু প্রাইম মিনিস্টার মে বলা হয়নি, এখানে প্রেসিডেন্ট মে বলা হয়নি, গভর্নমেন্ট মে, গভর্নমেন্ট মানে মিনিস্টার অফ হোম মে। কিন্তু যেহেতু এটা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, সমস্ত কিছু ফাইনালি মানে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য প্রাইম মিনিস্টার কাছে যাবে, জি। কিন্তু এটা হোম মিনিস্ট্রির কনসার্ন। জি, একটা বিরতির সময় হলো। জি, জনাব অ্যাডভোকেট নিতাই চৌধুরী, একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত এই বিষয়ে জানা যাচ্ছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব শেখ শহীদুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দলীয় প্রতীক দেওয়ার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সংঘাত হচ্ছে, এই কথাটি ঠিক নয় তিনি বলছেন। তবে সংঘাত গ্রহণযোগ্য নয়। তাহলে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংঘাত বিষয়ে। জি, প্রধানমন্ত্রী বলছেন, জনাব শেখ শহীদুল ইসলাম আপনাকেই বলছি, যে প্রধানমন্ত্রী বলছেন যে দলীয় প্রতীকে নির্বাচন এই সংঘাতের কারণ নয়। আসলে কি বলবেন? দেখুন, আমি যেটা বলি যে সংঘাতের কারণ নিশ্চয়ই দলীয় প্রতীকে নির্বাচনের জন্যই সংঘাত হচ্ছে, সেটা ঠিক না। আমার কাছে যেটা মনে হয় যে এই সংঘাতগুলোর পেছনে তিনটা প্রধান কারণ। এর মধ্যে প্রথম কারণ হলো যে আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থায় কেউই হারতে রাজি না, কারণ এই প্রার্থীরা প্রত্যেকেই একটা বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করে ফেলেছে, এবং এই হেরে গেলে এই পুরো টাকাটাই তার লস হয়ে খাতায় চলে যায়। অতএব এই তারা ডেসপারেট হয়ে যায়। মনোনয়ন বাণিজ্য, মনোনয়ন পাওয়া, তারপরে নির্বাচনী ব্যয় ইত্যাদি মিলিয়ে তাদের বিনিয়োগটা খুব বেশি। এটা একটা কারণ, যে তখন তারা ডেসপারেট হয়ে যায় জয়লাভের জন্য। দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো যে রাজনীতির অপসংস্কৃতির যে চর্চা, যে আমরা পরমত সহিষ্ণুতা, আমরা গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলোকে খুব কেয়ার করি না, জয়টাই আমাদের কাছে একদম মুখ্য, এবং যে কোনো উপায়ে জয় করতে হবে সেটা একটা প্রবণতা, এটা এই সংঘাতের জন্ম দেয়। তৃতীয়ত, প্রত্যেক প্রার্থীর পক্ষে কিছু মাসল পাওয়ার থাকে, এই মাসল পাওয়ার এই সংঘাতগুলো উস্কে দেয়। উস্কে জন্য যে যদি এই ধরনের সংঘাতের সৃষ্টি না হয়, তাহলে এই মাসেল পাওয়ারকে কেন ভাড়া করবে?
বা এই মাসেল পাওয়ারের আয়ের রোজগারের পথ কেমনে থাকবে? সুতরাং মানি, মাসেল পাওয়ার এবং যে কোনো উপায়ে জয়লাভ, এই তিনটি কারণের জন্য অধিকাংশ সংঘাতগুলো হয়। এইখানে আমি বলতে চাই যে না, যান্ত্রিক ত্রুটি হচ্ছে। জনাব শেখ শহীদুল ইসলাম, শুনতে পাচ্ছি না আপনাকে। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনার কাছে যাচ্ছি। নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, যে দল মনোনয়ন এবং সেই কাজটি করার দায়িত্ব হলো আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। আমরা আশা করব যে আইন প্রয়োগকারী সংস্থায় কিন্তু এখানে সংঘাতের পর ওই স্থানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিকরণের চাইতে তাদের যে ইন্টেলিজেন্স সোর্স সেগুলো ব্যবহার করে প্রোঅ্যাক্টিভ হবে, সংঘাত যাতে না হয় হওয়ার আগেই ব্যবস্থা গ্রহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। জি, কারণ অনেক ধন্যবাদ মানুষকে জি, জনাব শেখ শহীদুল ইসলাম, আমি আবারও আপনার কাছে আসবো আশা করছি। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে যে কোনোভাবে জিততে হবে, এই প্রবণতাই কি সহিংসতার মূল কারণ? কি বলবেন আপনি? আপনি নিজেকে একটু আনমিউট করে নিন কাইন্ডলি। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আপনি নিজেকে একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। না, আমরা যুক্ত হতে পারছি না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমি 2 সেন্টেন্সে পরে বলবো। আমার প্রথম কথাটা বলা হলো না। আমার মূল বক্তব্য হচ্ছে যে মানে লেনিন ভাই বা শহীদ ভাই যেভাবে বললেন যে মানে বিএনপি কোনো আবেদন করে নাই, বিএনপির কোনো দায় দায়িত্ব নাই, অমুক। এখানে একটা কথা আপনাকে বলছি যে 401 এর সাবসেকশন 1 এ কিন্তু গভর্নমেন্ট বেগম খালেদা জিয়াকে, মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার সাজা সাসপেন্ড করে কিছু কন্ডিশন দিয়েছেন। আচ্ছা, পরিবারের আবেদন ক্রমে, পরিবারের আবেদন, আমি এইটাই আমি বলি, পরিবারের আবেদন ক্রমে এইখানে সাবসেকশন 2 যে whenever an application is আপনি বাদ দেন, আপনি কিতাব বাদ দেন, কিতাব আপনি কোর্টে গিয়ে দেখান, এখানে কিতাবের দরকার নাই। তাহলে কি কিতাব ছাড়াই কি অবস্থা হইলো যে পরিবার আবেদন করছে, এখনো পরিবার আবেদন করছে শামীম ইস্কেন্দার। পরিবার আবেদন মানে কি? আবেদন তো মৌখিকও করা যায়, কিন্তু যদি কোনো লিখিতই করেছে, এবারও করেছে শামীম ইস্কেন্দার। আচ্ছা, এই যে এবারও আবেদন করেছে শামীম ইস্কেন্দার। ঠিক আছে, তাহলে প্রসেসটা কি হয়েছে? প্রসেস তো আমরা ফলো করেন নাই। তাহলে যদি আবেদন করে থাকে তাহলে প্রসেসটা, উকিলরা খালি প্রসেস দেখেন, আবার মানবিক দিক দেখতে বলেন, তাহলে তো হবে না। মানবিক দিক তো আইনের বাইরে না, সেটা তো মানবিক আইনে বলা আছে। প্রসেস দেখেন আপনারা, আইনে বলা দিয়ে এটা হয় নাই, এটা হয়েছে মানবিক দিক থেকে। এখন আপনারা তো 3 জন একদিকে কথা বলতে হবে না, মানে 2 জন একদিকে কথা বলে হবে। এখন কথা বলে আমাকে একটু আমি 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 ওনার বিরুদ্ধে না, বেগম কিন্তু আমি আপনার কাছে আমি ওনার চিকিৎসা না হোক এটাও চাই না। আমি আপনার কাছে আশা করবো যে আমার বক্তব্যের সময় আপনি ইন্টারফেয়ার করেন। আমি তো চুপচাপ শুনেছি, আপনার অনেক কথা আপনি বলেছেন, অনেক কথা লেন সাহেব বলছেন, কিন্তু কোনো কথা তো আমি তো সাথে সাথে আমি রিঅ্যাক্ট করি নাই। আমার বক্তব্য হচ্ছে, লেন ভাই কত কথা বলেন, বিএনপি দিশে হারা, বিএনপি হারিয়ে গেছে, দেশে একটা চরম ফ্যাসিবাদী শাসন চলছে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কন্ট্রোল করে নিয়ে, দিনের ভোট রাতের বেলা কেটে নিয়ে, ভোট ডাকাতি করে দেশ থেকে হাজার, কোনো ইস্যু নাই বিএনপির। এখানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে এখানে বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে। শরিক দলের একজন এমপি তিনি বলেছেন, এই যে মানে আপনার সরকারি শরিক দলের এমপি বলেছেন। আজকে গোলাম মোহাম্মদ কাদের যে কথাগুলো বলছেন, তারা বলছেন যে এই মানে নির্বাচন কমিশন একেবারে সম্পূর্ণ মানে অযোগ্য হয়ে গেছে, এদের অধীন কোনো নির্বাচন করা যায় না। আজকে আমার কথা হচ্ছে যে এখানে এগুলো বিএনপির ইস্যু না, বিএনপি কথা বলছে না। বিএনপি একটা মানে আজকে এই পর্যায়ে এসে
লেনিন ভাইয়ের বয়স হচ্ছে 75 ইয়ার্স। এটা কি কি গ্লোরিয়াস পাস্ট ওনার। আপনি আপনি দেশের কথা বলেন না কেন? আপনি কি সমর্থন করেন রাতের বেলা ভোট কেটে দিনের বেলা? আপনি কি সমর্থন করেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাক? আপনি কি সমর্থন করেন যে পরীক্ষা না দিয়ে পরীক্ষা পাস করানো হবে? সমস্ত মানে আমি আপনার কথা জবাবগুলোই আমরা ডক্টর নুহুল আলম লেরিনের কাছে একটু শুনি। আপনি শুনেন, এখন আমি নির্বাচন মানে আমি আবারও আমি আপনার কাছে ফিরবো। ডক্টর নুহুল আলম লেনিন, কি বলবেন আপনি? অনেক অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনাব অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর। এগুলো হচ্ছে পুরনো কথার পুনরাবৃত্তি, এটার মধ্যে কোনো নতুনত্ব নাই। প্রতিদিন এই কথা প্রতিদিন অবতারণা হচ্ছে, প্রতিদিন এই কথা জন্ম হচ্ছে, প্রতি মুহূর্তে জন্ম হচ্ছে। এই যে আপনি কিছুক্ষণ আগে শহীদ ভাইকে বলেন আপনি ইন্টারফেয়ার করেন না, আপনি ইন্টারফেয়ার করেন না, আমি একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আপনি ইন্টারফেয়ার করেন। আপনারা আপনি পরিষ্কার করে বলেন না। আচ্ছা, বেগম খালেদা জিয়ার ইস্যু ছাড়া আমাদের যে কোনো ইস্যু নাই, আপনাদের এই বিপদটা আমরা বুঝি না কেন? পলিটিক্স করি আমরা, এটা তো বুঝি যে আপনারা করবেন কি। আপনারা ওইখানে প্রিন্সকে মানে খুশি রাখবেন, আর এখানে বেগম খালেদা জিয়ার ইস্যু নিয়ে যেটুকু পারেন পানি ঘোলা করার চেষ্টা করবেন। আর এই ধরনের যে কথাবার্তা, এগুলো সবই পুরনো। এবং আপনার এই ফেসিবাদী, চরম ফেসিবাদী সরকারের পার্লামেন্টও তাদের চরম ফেসিবাদী পার্লামেন্ট, সেখানে আবার আপনারাও আছেন, এখানে অন্যান্য বিরোধী দলও আছে। এইগুলো ঠিক মানে এখন থোপে ঠিকা নাই, সকল কথা বলা স্ববিরোধিতার সামিল। যদি তাই হয় তাহলে আপনারা সব বয়কট করে বসে থাকেন, আর সব বয়কট না করে আপনারা এখন তৃণমূলে কোনো কাজ করবেন না, ইলেকশনের সুযোগটা নেবেন না, জনগণের কাছে যাবেন না, ঘরে বসে বসে সব এবার আমি একটু বলি, সব বয়কট বলতে আপনি কি মনে করছেন? আমি হাট বাজারে যাব না বয়কট করি, আমি জমিতে চাষ করবো না বয়কট করব? দেশটা কি আপনার একার না আমাদের দেশ? দেশটা তো সকলের। আমি এটা মিন করি নাই, আপনাকে যা মিন করছে সরকার যে ওথ নেছে, যে শপথ নিয়ে সরকার যে শপথ নিয়ে মানে রাষ্ট্র পরিচালনা যায়, সেই শপথ যদি প্রতি মুহূর্তে আপনি ভঙ্গ করেন তাহলে কি হবে? নির্বাচন কমিশনের এটা সাংবিধানিক পোস্ট, চিফ ইলেকশন কমিশনার যে শপথ নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, আদার কমিশনার হয়েছে, তারা এই যে ছোট জগন্নাথের মতো বসে থেকে তারা রাতের বেলা ভোট কেটে নিয়ে যাচ্ছে ওনাদের নির্বাচন হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনেই আপনারা নির্বাচন করেছেন। আমরা এই যে আমাদের ইস্যু দেখেন, আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাই নাই, ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রথমে গেছেন, তারপরে বলছেন যে যাবেন না, তারপরে এবারকার কথা বলছি, এইবারই প্রথমে গেছেন, তারপরে বলছেন যে স্বতন্ত্র হিসাবে কেউ প্রার্থী হলে আপত্তি নাই, এটাও বলছেন। কোথায় বলেছি আমরা এটা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্ট আছে না, স্টেটমেন্ট এটা আপনার এটা সাংবাদিকদের মানে হলুদ সাংবাদিকতা, এটা ইয়েলো জার্নালিজম। এটা আপনার ফখরুল ইসলাম আলমগীর সাহেব কথা বলেন নাই, বলেছে যে আমরা এই সরকারের অধীন কোন নির্বাচনে সম্ভব নয় বলে আমরা যাইনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিনিমাম 80% ইউনিয়নে জয়লাভ করতে বিএনপি, 80%। কিন্তু কথা হচ্ছে যে এবং চৌধুরী, একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি কি অভিযোগ করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেনি, গণমাধ্যম তার নামে সেসব কথা বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে? আমি না, গণমাধ্যমে তো অনেক কথাকে করা হয়, বাড়িয়ে বলে, গণমাধ্যম অনেক করে। দেশের গণমাধ্যমের সব কথাই কি একবারে ইনটোটা আমি যা বলছি তাই হবে? এখানে কথাটা তো অনেক সময় এডিট করে, সুপার এডিট করে, এখানে নানান রকম কারসাজি আছে। ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচনে যাব না এটা আমরা বলছি, তবে হ্যাঁ তিনি যেটা বলছেন আমরা নির্বাচন প্রতিহতের ডাকও দিই নাই, যে নির্বাচন প্রতিহত করো, তাও আমরা বলি নাই। নির্বাচন হোক আমরা যাচ্ছি না, যে আমরা প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে যে এই সরকার এই নির্বাচন কমিশনের অধীন এখানে কোনো নির্বাচন সম্ভব নয়। যেহেতু আমাদের মূল দাবি হচ্ছে আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকার অধীন, এবং সেইটাই হবে, আপনারা দেখে নেবেন। অত মানে দুশ্চিন্তার কোনো কারণ। জি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব শেখ শহীদুল ইসলাম, 1 মিনিট আপনার জন্য, আপনার শেষ কথাগুলো শুনি। আমার শেষ কথা হলো যে আমাদের রাজনীতিতে
আমরা যারা রাজনীতি করি এবং যেসব রাজনৈতিক দল আমাদের ময়দানে আছে, আমরা তাদের সকলের কাছ থেকে প্রত্যাশা করব যে তারা এমন একটা গঠনমূলক রাজনীতি করবেন যাতে দেশ এবং মানুষের কল্যাণ হয় এবং তাদের অধিকার সংরক্ষিত থাকে। এবং সেই পর্যায়ে আমার মনে হয় যে আমাদের আগামী নির্বাচন নিয়ে যে ভাবনা, নির্বাচন বয়কট, এই যে হরতাল আন্দোলন ইত্যাদি, এসব কথাবার্তা না বলে আমাদের সকল রাজনৈতিক দলেরই নির্বাচনমুখী হওয়া উচিত। দেখুন 1962 সালেও আওয়ামী লীগ, বঙ্গবন্ধু যখন নেতা, তখন আওয়ামী লীগ এই আইয়ুব খানের ওই বেসিক ডেমোক্রেসির ইলেকশনে নির্বাচনে গিয়েছে, 65 নির্বাচনে গিয়েছে, ফাতেমা জিন্নাহকে নিয়ে আইয়ুব খানকে ফাইট দিয়েছে। নির্বাচন বয়কট এবং নির্বাচন বানচাল ইত্যাদি কথা গণতান্ত্রিক কথা নয়। আর যে দেশে ওপেন টেলিভিশনে বলা যায় যে সরকার ফ্যাসিবাদী, সেই দেশে গণতন্ত্র নাই, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। যখন ওপেন টেলিভিশনে ফ্যাসিবাদী সরকারকে ফ্যাসিবাদী বলা যায়, তখন বোঝা যায় যে সে দেশে অন্তত গণতন্ত্র আছে, নির্বাচন সঠিক হোক বা না হোক। জি, অনেক অনেক ধন্যবাদ। ফ্যাসিজমের অর্থটা হচ্ছে বল প্রয়োগের শাসন, এটা বলা যাবে না কেন ওপেনলি। আপনি যদি বল প্রয়োগ করেন, আপনি যদি বল প্রয়োগের শাসন করতে, আমাদের হাতে আর সময় নেই। ডক্টর নুহুল আলম লেনিন, আপনার জন্য 2 বাক্য বলার সুযোগ আছে। আমার 2 বাক্য আছে। ডক্টর আপনার আর সময় নেই। ডক্টর লেনিন, 2 বাক্যে আপনার শেষ কথা। আমি মনে করি কি, বিএনপি একটা ভুলের রাজত্বে বাস করছে এবং তারা ডেমোক্রেসি নাই বলে যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো আছে, সেখানে যে সুযোগ আছে তাদের মানুষের কাছে পৌঁছানো, এমনকি এই ফেসিবাদী সরকার এই কথাটা তাদেরকে বুঝিয়ে বলা, সেটা কিন্তু তারা করছে না। অনেক ধন্যবাদ, আর সময় নেই। শেষ করছি। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ। আপনারা 3 জনই সিনিয়র রাজনীতিবিদ এ দেশের। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকেন।